আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা কাজ ক্ষমতা শক্তির উপর একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখব। আর ইনশাআল্লাহ আমি আশা করি এটুকু বলেই তোমাদের হয়তো হয়ে যাবে। চলো আমরা শুরু করি। তো প্রথমে এখানে কাজ ক্ষমতা শক্তির যে সূত্রগুলা সাধারণত প্রয়োজন পড়ে, এগুলোর ভিতরেই অধ্যায় কমপ্লিট হওয়ার কথা, আর ইনশাআল্লাহ হবে। আর এগুলো তোমরা রিভিউ করে নিতে পারো সূত্রগুলো। এই জন্য আমি এক নম্বর এমসিকিউটা দেখি। এখানে লেখা আছে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করে, কাজ কত? আর এখানে একটা সাইড নোট দেওয়া আছে, পাই ইকুয়ালস টু 22/7। তো আমরা যদি এখানে কাজের সূত্রটাকে লিখি, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। এখানে আমাদের এফ দেওয়া আছে 10 নিউটন। আর সরণের ক্ষেত্রে সরণটা আমাদের বের করা লাগবে, সেজন্য আমাদের কাছে পাই আছে, যেহেতু বৃত্তাকার পথ। আর বৃত্তাকার পথের জন্য সরণের ক্ষেত্রে আমাদের একটা সূত্র পরিধি বের করতে হবে, কারণ বৃত্তাকার পথে সরণ পরিধি দিয়ে আমরা বুঝতে পারবো আসলে এখানে কাজ হয়েছে কি হয় না, কারণ বৃত্তাকার পথে অনেক সময় কাজ হয় না। আর বৃত্তাকার পথের ম্যাথগুলো একটু এরকমই থাকবে, যেগুলোতে সাধারণত কাজ হবেই না, কারণ কাজ হলে সেটা একটু কঠিন হয়ে যাবে ম্যাথটা। তাহলে এস ইকুয়ালস টু যদি আমরা পরিধি বের করি বৃত্তের, 2 পাই আর, আমরা সমীকরণ সমাধান করলে আমরা পাবো পাই ইকুয়ালস টু 22/7 ইকুয়ালস টু আর 7 7 44। তাহলে আমরা সরণ পেলাম 44 মিটার, যেটা এখানেও দেওয়া আছে 44। তাহলে এখানে যদি আমরা সরণ, তাহলে আমাদের কোনো সরণ ঘটে নাই, কারণ বৃত্তের পরিধি 44 মিটার, আর বৃত্তের পরিধি একবার ঘুরে আসা মানে সরণ শূন্য। দূরত্ব 44 মিটারই, কিন্তু সরণটা শূন্য। যেহেতু আমরা দেখতে পারলাম এখানে সরণ শূন্য, সেহেতু আমরা যদি এখানে সরণ শূন্য দিয়ে গুণ দিই, তাহলে অবশ্যই শূন্যই হবে। তার মানে আমরা কাজটা আলটিমেটলি শূন্য পেলাম। এখন আমরা 2 নম্বরটা দেখতে পারি। এখানে লেখা আছে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার পাহাড়ে উঠলে কাজ কত? এখানেও সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্নগুলাই সাধারণত রাখা হয়েছে প্রথমে। তো এখানে যদি আমরা কাজ বের করতে চাই, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই সূত্রই। এখানে আমাদের সরণটা দেওয়া আছে, 200 মিটার পাহাড়ে উঠছে, তার মানে সরণ 200। এখানে এসটা হলো 200 মিটার, আর এফটা আমাদের বের করে নিতে হবে। এটা আমরা ওই এম এ এই সূত্র দিয়ে বের করে নিব, যেটা এখানে দেওয়া আছে, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু 79.8। কারণ যেহেতু পাহাড়ে উঠছে মানে ঢালে উঠছে, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তার মানে জি। আর জি কাজ করলে আমরা যেটা ক্যালকুলেশন করি, 70 ইন্টু 9.8 ইন্টু সরণ 200, ক্যালকুলেশন করলে হবে 70 ইন্টু 9.8 ইন্টু 200, 13 এত মিটার। আর যত বেরোক সেটা আমাদের দেখার বিষয় না, এটা একটা ক্যালকুলেশন, বের হইতেই পারে। তারপর 3 নম্বরটা, শক্তির মাত্রা। যেহেতু আমরা জানি কাজ করার সময় যদি শক্তি বলে, তার মানে কাজই মূলত। এখানে ওই সেম এফ এস, এই দুটা জিনিস আসবে। আর এই দুটা জিনিস যদি আমরা আর একটু ভাঙাই, এম এ এস আর এম এস কে যদি আমরা এককে প্রকাশ করি, তাহলে কেজি। আর ত্বরণের হলো এম এস ইনভার্স 2। আর সরণের জন্য আমরা আবার আরেকটা এম পাবো। একটু একটু বোর্ডটা একটু মুছে উপরে লিখি। যদি আমরা এখানে এফ এস লিখি, মানে যেটা আমরা নিচে লিখছিলাম, এম এস কেজি এম এস ইনভার্স 2 ইন্টু এম ইকুয়ালস টু কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2। এখন আমরা কেজি কে যদি আমরা মাত্রায় প্রকাশ করি, মাত্রায় প্রকাশ করলে এটা হবে এম, মিটার স্কোয়ারকে প্রকাশ করলে হবে এল স্কোয়ার, আর যদি আমরা এস কে প্রকাশ করি, এটা হবে টি। আর যেহেতু ইনভার্স আছে, 2 ইনভার্স। সুতরাং আমরা পেলাম শক্তির মাত্রা ইকুয়ালস টু এম এল স্কোয়ার টি ইনভার্স। এখন আমরা 5 নম্বর এমসিকিউটা দেখি। 1 ইউনিট সমান কত জুল? আমরা জানি 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট ঘন্টা। কারণ এটাকে যদি আমরা জুলে প্রকাশ করি, তাহলে কত হবে? 1 কিলোর জন্য 1000, আর যেহেতু ঘন্টা আছে, 1 কিলোওয়াট সমান 1000, আর ঘন্টার জন্য 3600 সেকেন্ড, যেহেতু আমরা জুলে কনভার্ট করতেছি, তাই এটা হয়ে যাবে
36 ইন্টু 10⁻, কত রসুন আমরা এখানে দেখবো 5টা, 5ও দিতে পারি, আর অথবা 3.6 ইন্টু 10⁻6ও দিতে পারি। হলো 3.6 ইন্টু 10⁻6 জুল। এটাই সাধারণত এমসিকিউ বেশিরভাগ সময় থাকে, এই অপশনটা এটা থাকতে পারে। তারপর আমরা 6 নাম্বারটা দেখি, ঋণাত্মক কাজ কখন হয়? ভালো প্রশ্ন। ঋণাত্মক কাজ কখন হয়? আমরা কাজের সূত্র জানি, W = Fs cos θ। এখানে আমরা cos θ সহজ এটা আছে ওটা নিতেছি কাজের সূত্র। সো এখানে যখন আমাদের cos θ এর মানটা যখন ঋণাত্মক আসবে তখন কিন্তু কাজের মান ঋণাত্মক হবে, কারণ s সরণ, যেটা ঋণাত্মক হতে পারে না কোনোদিন। সরণ এক হয় শূন্য হবো, নাহলে একটা সরণ থাকবে। আর নিউটন বল, এটাও কোনোদিন ঋণাত্মক হয় না। ঋণাত্মক দিকে বল প্রয়োগ করা হতে পারে, বাধা প্রদানকারী বল নেগেটিভ আসে, কিন্তু সেটা কিন্তু আসলে নেগেটিভ মান না, সেটা বাধা দানকারী বলই হয়। সো cos θ এর মান যখন ঋণাত্মক আসবে তখন এটা ঋণাত্মক। তাহলে cos θ ঋণাত্মক মান আমরা পাই 90 ডিগ্রির বড় থেকে, যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মাঝখানে বাইরে থেকে বড় হয়, সমান অথবা সমান দিলে হবে না, 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি সমান। এখানে 180 অপশনে আছে, যদি আমরা এখানে 180 বসাই cos 180 ডিগ্রি, তাহলে মানটা কিন্তু অবশ্যই ঋণাত্মক আসবে, কারণ cos 180 ডিগ্রি সমান আমরা কি জানি, -1। সো এখানে কি আসবে, -f * s, যে মান আসবে ঋণাত্মকই আসবে। পরে আমরা পরেরটাতে চলে যাই, নিউক্লিয় বিক্রিয়া। হ্যাঁ, এটা বহুপদী একটা এমসিকিউ। নিউক্লিয় বিক্রিয়া, তেজস্ক্রিয় বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া সাধারণত ফিউশন বিক্রিয়া নিউক্লিয় শৃঙ্খল হয়, কিন্তু তেজস্ক্রিয় মাঝে মধ্যে হয়, আবার অনেক সময় হয় না। যদি সেটা তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে ঘটে বা কোনো কিছু তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে ঘটলে তখন সেটা তেজস্ক্রিয় হয়, কিন্তু এমনি নিউক্লিয় বিক্রিয়া ফিউশন আর শৃঙ্খল এই দুইটাই হয় সাধারণত। তাহলে এটা, আর এখানে একটা ফিউশন বিক্রিয়া যে এটা আছে, জিনিসটা আছে, এটা কিন্তু তোমরা সবাই জানো, দুই প্রকারের নিউক্লিয় বিক্রিয়া আছে, একটা হলো ফিউশন আর একটা হলো ফিশন। এটা কিন্তু মূলত ফিশন, একটা হলো ফিশন আর একটা হলো ফিউশন। ফিশনে ভাঙে, ভেঙে ছোট ছোট মৌলে পরিণত হয়, মানে নিউক্লিয়াস ভাঙে ভেঙে ছোট পরিণত হয়। আর যেটা ফিউশন, সেখানে তৈরি হয় ছোট ছোট মৌলগুলো মিলে একটা বড় নিউক্লিয়াস গঠিত হয়, সেটা হলো ফিউশন। আর এগুলোর উদাহরণ হিসেবে ফিশনের ক্ষেত্রে পারমাণবিক হাইড্রোজেন বোমা, আর ফিউশনের ক্ষেত্রে সূর্যের আলো, সূর্যের আলো তো সূর্য ফিউশনের ক্ষেত্রে। পরেরটাতে চলে যাই আমরা, এখানে একটা গ্রাফ আছে 8 নাম্বার, সময় বনাম বেগের একটা গ্রাফ। প্রশ্ন কি দিয়ে, আমি প্রশ্নটা পড়ি, কোন অংশে বেগ সময় সমানুপাতে বৃদ্ধি পায়? মানে গ্রাফে কোন অংশটাতে বেগ আর সময় সমানুপাতে, এই সম্পর্কটা সমানুপাতে বৃদ্ধি পাইতেছে, গ্রাফ দেখে আমাদের আনসার করা লাগবে। তো এটা যেহেতু বেগ বনাম সময়ের গ্রাফ, এখান থেকে আমরা যদি সমানুপাতে বৃদ্ধি পায়, মানে বেগও বাড়তেছে সময়ও বাড়তেছে, তাহলে সবসময় গ্রাফে মূল বিন্দু বরাবর যাবে এটা, এই ও এই অংশটুকু, এটা হবে ও এ যে অংশটুকু আছে এই অংশটুকু হবে। কারণ কি, কারণ এখানে গ্রাফের ক্ষেত্রে যদি কখনো নিচে যা থাকবে, মানে এখানে সময় আছে আর উপরে বেগ, যদি অন্য কিছু থাকে, যদি এগুলো চেঞ্জও হয়ে যায়, তারপরেও যদি দুইটাই সমানুপাতে বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর এ বি বুঝাইতেছে হলো সমবেগে, বা তোমরা দেখলে বুঝতে পারো, কারণ এখান থেকে বেগ সমানুপাতে বৃদ্ধি পেয়েছে, মানে বেগ শুধু বেগ বৃদ্ধি পেয়েছে। নেক্সট এমসিকিউটা 9 নাম্বার, কোন বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 2 ms/1 বেগ প্রাপ্ত হয়, বস্তুটির ক্ষমতা কত? এখানে তার মানে আমাদের কি চাইছে, ক্ষমতা পি। আর পি এর ক্ষেত্রে একটা সূত্র তোমরা লিখতে পারো, এফ ক্রস ভি। যদি আমরা বল এবং বেগকে গুণ করি তাহলে আমরা ক্ষমতা পাই, এটা সূত্র, জাস্ট নো ডিরেক্ট একটা সূত্র। তো সূত্রটা আমরা এখানে ইউজ করবো, যেহেতু বল দেওয়া আছে 10 আর বেগ দেওয়া আছে 20 জুল। ক্ষমতা, ক্ষমতা এখানে ওয়াট হবে, কাজের ক্ষেত্রে বা শক্তির ক্ষেত্রে জুল, মনে রাখতে হবে অবশ্যই ওয়াট। চলো নেক্সট 10 নাম্বার, একটা চিত্র দেওয়া আছে যেখানে বোঝা যায় একটা বস্তু
নিচে পড়তেছে এই অবস্থান থেকে সি অবস্থান, এটা ভূমি এখানে পড়ছে। মোট উচ্চতা হলো 100 মিটার। আর এবি দেওয়া আছে এসি বাই 2, তার মানে 100/2, এখানে কি 50, এটুকু হলো 50, তার মানে এটুকু 50, মোট 100। বস্তুটি সর্বোচ্চ কত বেগ প্রাপ্ত হবে, কারণ কি বস্তুটির এই ভূমি অবস্থায় পড়ার একদম আগ মুহূর্তে যে বেগটা, শেষ বেগ, সেই বেগটা চাইছে। এখানে আমাদের কাছে কি চাইছে, বেগটা চাইছে। তো এটার জন্য আমরা ডিরেক্ট এভাবে লিখে ফেলতে পারি ভি ইকুয়ালস টু রুট 2gh। আর এই সূত্রটা যদি কেউ না বুঝে, এটা আসছে হলো ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু বস্তুটা পড়তেছে উপর থেকে, সেজন্য প্লাস, আর যদি নিক্ষেপ করে তো তাহলে কিন্তু অবশ্যই মাইনাস হতো। এখানে দুইটা লাইন করলে আমরা পাবো, যেহেতু মুক্ত ভাবে স্থির অবস্থান থেকে পড়তেছে সেজন্য ইউ স্কোয়ারটা কি 0, এখানে প্লাস 2gh থেকে যাবে, আর রুট করে দিলে কি হয়ে যাবে, ভি ইকুয়ালস টু 2gh। এটা কিন্তু আমি এখানে লিখছি, তোমরা এটা মুখস্থ রাখতে পারো শর্টকাটের মতন ইউজ করে দিও। আসলে এটা যদি বসাই দেই 2 ইন্টু 9.8 ইন্টু, আর উচ্চতা কত জানি আমরা 100, ইকুয়ালস টু কি হবে, যদি আমরা ক্যালকুলেশন করি মানে 44.27 ms ইনভার্স 1 বেগ। হ্যাঁ, হয়ে গেল। চলো এখন আমরা নেক্সট, এখন আমরা 11 নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখবো। এখানে বলা আছে এম ভরের একটি বস্তু 4.99 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করলে উড্ডয়নকাল কত। তার মানে আমাদের কাছে উড্ডয়নকাল চাইছে, কত সময় উপরে উঠবে বস্তুটা এত বেগে নিক্ষেপ করলে। তো এটা বের করার জন্য আমরা জানি টি, মানে কি বিচরণকাল। বিচরণকাল সমান 2u/g। এটা টি মানে কি বিচরণকাল, এটা তোমরা মনে রাখবে, টি মানে কি বিচরণকাল, ঠিক আছে 2u/g। এই সূত্র দিয়ে আমরা ডিরেক্ট আগে বিচরণকালটা বের করে নেব, 2 ইন্টু 4.9 ইন্টু 9.8, তাহলে কি হবে, না হবে 1 সেকেন্ড। তার মানে আমাদের বিচরণকাল মানে কি উঠছে নামছে দুইটা মিলায় হয় বিচরণকাল। আর বিচরণকাল যদি 1 সেকেন্ড হয় তাহলে উঠতে কত সেকেন্ড লাগছে, অবশ্যই এর হাফ, t/2 ইকুয়ালস টু 0.5 সেকেন্ড। তো এটা শেষ, আমরা পরেরটাতে চলে যাই। একটা চিত্র দেওয়া আছে আবারও। তো চলো পরেরটাতে, একটা বস্তু এটা কি মুক্তভাবে পড়তেছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। মোট উচ্চতা দেওয়া আছে আমাদের কাছে 60 মিটার, এটা এইচ। কোশ্চেন কি, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে। তার মানে কি বলা আছে, বিভব শক্তি গতিশক্তির, বিভব শক্তি কি ইপি, আর এটা কি ইকে, এটা আমরা জানি। তো ভূপৃষ্ঠতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, এটা চাইলে আমরা ম্যাথ দিয়ে সলভ করতে পারি। এটা তোমরা হয়তো সৃজনশীল হিসেবে ম্যাথও করছো। আর এটা শর্টকাট আছে, শর্টকাটটা হলো x ইকুয়ালস টু n/n প্লাস h। এইচটা তো এখানে লেখা আছে 60 মিটার, আর এনটা হইলো এই কত গুণ, এই যে 5টা আছে এটা আমরা n দ্বারা প্রকাশ করব। আর এই x মানে হলো ভূপৃষ্ঠতে কত উচ্চতায় বলছে না, এই উচ্চতাটা, এই উচ্চতাটা হলো উচ্চতা, কত উচ্চতায়, এই যে উচ্চতাটা আছে এটা বুঝাই যাচ্ছে, যেটা চাইছে। এটা যদি আমরা, এটা এমসিকিউ এর জন্য শর্টকাট, যদি আমরা বসাই n কত 5, উচ্চতা কত 60, 5 প্লাস 60, এটা যদি আমরা ক্যালকুলেশন করলে হবে 5 ইন্টু 60 বাই 5 প্লাস 60, 4.61 মিটার। এত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে। এখন প্রশ্নটা যদি একটু ভিন্ন করে, যে গতিশক্তি বিভব শক্তি যদি বলা দেয়, মানে প্রশ্নটা যদি উল্টায় দেয়, গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে ভূপৃষ্ঠতে কত উচ্চতায়, সেম কোশ্চেন, শুধু এটা চেঞ্জ করা। তাহলে আমরা কি করব, এটা ইউজ করব। শুধু আমরা এখানে যে 5 গুণ বলা আছে, কোশ্চেন কিন্তু চেঞ্জ, কোশ্চেন কিন্তু এখন এটা বাদ, এটা নিচেরটা গতিশক্তি বিভব শক্তি 5 গুণ। সেক্ষেত্রে আমরা 5 ইউজ করবো না, এখানে n এর মাঝে
আমরা n কত ইউজ করবো? কেন আমরা n হিসেবে ইউজ করবো 1/5, কারণ যেহেতু আমাদের কোশ্চেনটা উল্টে গেছে, তো আমরা মানটাও n এর যে মানটা আছে সেটা আমরা উল্টাই দিব। উল্টাই দিয়ে যদি আমরা একটা করি, ক্যালকুলেশন করি, যে মানটা আসবে সেটাই হবে এটার আনসার। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো। ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত কত? ভূমি থেকে 5 মিটার উচ্চতায়, তার মানে একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ছে, একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, আর ভূমিতে 5 মিটার হচ্ছে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত কত? তাহলে এখানে যদি আমরা বিভব শক্তি সমান জানি mgh, আর গতি শক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার। যেহেতু বলা আছে ভূমি হতে 5 মিটার উচ্চতায়, সেহেতু বিভব শক্তি বের করার জন্য আমরা 5 মিটার ইউজ করবো এখানে, এটা ডিরেক্ট আমাদের এইচ হয়ে যাবে এটার ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের ভি লাগবে, তার মানে বিভব শক্তি আমরা খুব ইজিলি বের করতে পারবো, অনুপাত করা সহজ হবে। কিন্তু গতি শক্তির ক্ষেত্রে আমাদের ভিটা বের করে নিতে হবে। চলো আমরা ভিটা বের করি। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, পড়তেছে তার মানে কি নিক্ষিপ্ত বস্তু মানে পরন্ত বস্তু, প্লাস হবে প্লাস 2gh। কিন্তু বের করে নিয়ে আমরা ডিরেক্ট 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা, উচ্চতাটা ধরা লাগবে। যেহেতু গতি শক্তি, বিভব শক্তির ক্ষেত্রে আমরা সবসময় ভূমি থেকে উচ্চতা চিন্তা করব, আর গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে যে পয়েন্টটার কথা বলা আছে, যেমন 5 মিটার, তার মানে 20 - 5 15 মিটার, মানে আমরা 15 মিটার নিয়ে কাজ করবো। 15 ভিটা বের করে নেই, ক্যালকুলেশন আছে 2 ইন্টু 9.8 ইন্টু 15, 17.14, 17.14, এটা হলো আমাদের কত বেগ। আর এটা আরেকবার বুঝাই দিই, এটা হলো সম্পূর্ণটা 20, হ্যাঁ 5 মিটার পয়েন্টের কথা বলা আছে, এটা হলো 5 মিটার, মানে এই পয়েন্টটাতে আমাদের বিভব শক্তি আর গতি শক্তির অনুপাত চাইছে। তার মানে এই উচ্চতাটাই হলো ভূমি থেকে যে উচ্চতা, এটা হলো বিভব শক্তির ক্ষেত্রে। আর এইটুকু যে উচ্চতাটা আছে বিভব শক্তির জন্য বাদ দিলে এই 15 মিটার, এটা হবে গতি শক্তির ক্ষেত্রে। তো এটা যদি আমরা অনুপাত বের করে নিই এখানে, মানে যদি আমরা ক্যালকুলেশনে পরে অনুপাত বের করতে পারি, তারপর আমি মুছাই বের করে দিই সুবিধার জন্য। বের করে দিই যে কত বিভব শক্তি ও গতি শক্তি, তার মানে কি বিভব শক্তি উপরে আর গতি শক্তি নিচে করলে mgh হাফ এম ভি স্কয়ার। মানে যেটা তোমরা ক্যালকুলেশন করে বের নিতে পারো, বা যেহেতু বস্তুর ভর কিন্তু সেম, ভর ভর কেটে দিবা। ক্যালকুলেশন আমরা করে নেই কত হয়, 9.8 ইন্টু 5 বাই 0.33, আর 0.33 মানে কি 1/3, 1 কে 3 দ্বারা ভাগ করলে 0.3 হয়, তার মানে 1/3। এটা হলো আমাদের আনসার অনুপাতের। সো এটা আমাদের শেষ, আমরা মুছাই নিব। আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট কি বলা আছে, এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, মোট উচ্চতা দেওয়া আছে 60 মিটার এইচ, এটা কি এইচ, আর একটা পয়েন্ট দেওয়া আছে 40 মিটারে, আর একটা পয়েন্ট দেওয়া আছে 10 মিটার, আর এখানে একটা বস্তু দেওয়া আছে যে বস্তুটা ফ্রিলি ফল করতেছে, মানে উপর থেকে নিচে পড়তেছে। প্রশ্নটা হলো আর বিন্দুতে, মানে এই পয়েন্টে আর বিন্দুতে বিভব শক্তি কত প্লাস গতি শক্তিও কত, এই দুটি আমাদের কাছে চাইছে। তো এই পয়েন্টে আমরা বের করব বিভব শক্তি, ওইটার মতনই হবে, জাস্ট এখানে অনুপাত বের করছি, এখানে আমরা ম্যাথ করে ক্যালকুলেশন সমাধান সেটা বের করবো। তো ফার্স্টে যদি আমরা বিভব শক্তি বের করি, ইপি mgh, এই সূত্রই কিন্তু নর্মাল। তো এখানে এম দেওয়া আছে কত 10,000 গ্রাম, তার মানে কত 10 কেজি, এটাকে 10 কেজি, 10,000 গ্রাম মানে 10 কেজি, 9.8। আর উচ্চতা, এই উচ্চতাটা ধরা হলো একটা প্রশ্ন। তখন তো বললামই বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় নিচের টুকু, মানে ভূমি থেকে উপরে যতটুকু যায় পয়েন্ট। তো এখানে 40 মিটার যেহেতু দেওয়া আছে আর ফুল 60,
তার মানে এখানে এজটা কত হবে 60 মাইনাস 40 20, কারণ কি সম্পূর্ণ 60 এটু 40, তার মানে এটু কি এটু 20, এটা আমরা ওষুধ ক্ষেত্রে ইউজ করবো। সো এখানে ক্যালকুলেশন করলে হবে জুল। আর সেকেন্ড যে কোশ্চেনটা আছে গতিশক্তি, গতিশক্তির ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার, এখানে ভিটা আগের মতনই আমরা এখানে লিখে দিই, বের করে নিই যে ভি ইকুয়ালস টু এই শর্টকাট যেটা ছিল 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা। এখন আমরা উচ্চতা কোনটুকু ধরবো, এই আর পয়েন্টে কিন্তু এখানে 40 মিটার দেওয়া আছে, তার মানে 40 উপর থেকে যতটুকু সেটা গতিশক্তির জন্য। এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো কত হয়। 2 into 9.8 into 40, 28, এখানে আমরা মানটা বসাই দিই, হাফ ইন্টু 10 ইন্টু 28 হোল স্কয়ার। সো এটা আসবে 28 whole square into 0.5 into 10, 3920 joule গতিশক্তি বিভব শক্তি। আর মোট শক্তি বললে শুধু আমরা দুটো যোগ করে দেব। এটা এখানে মোটামুটি যা করানো হয়েছে এগুলাই স্বাভাবিকভাবে আসে, আর যেগুলো থিওরিটিক্যাল বিষয় এগুলো তোমাদের নিজেদেরই পড়তে হবে, এগুলো আর বুঝাই দেওয়ার মতন কিছু নাই। সো আজ এই পর্যন্ত।